আজকের এই সভার সম্মানিত সভাপ্রধান এবং উপস্থিত আলোচকবৃন্দ এবং আপনারা যারা আজকের এই আয়োজনের অতিথি, সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশে এখন বাস করতেছি এবং এই গণঅভ্যুত্থানের পরে বুদ্ধিজীবী দিবস ব্যাপারটা বাংলাদেশে অবশ্যই নতুন করে আলাপের মধ্যে আসছে এবং তার একটা দিক হচ্ছে সমাজের একটা অংশ এই বুদ্ধিজীবী দিবস, মুক্তিযুদ্ধ, গণহত্যা এবং বুদ্ধিজীবী হত্যা এই পুরো ব্যাপারটাকেই এক ধরনের অস্বীকার করার একটা চিন্তা এবং তৎপরতার মধ্যে বাস করেন। এটাকে তাদের রাজনৈতিক কাজ এবং আদর্শিক কাজ আকারে গ্রহণ করে অনেকেই এখানে অবস্থান করেন। সেরকম একটা জায়গা, সেরকম একটা আলাপও সমাজে চালু আছে। একই সঙ্গে আমরা আজকে এই মিলনায়তনে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবীদের জীবন জবান এইসব নিয়ে আলাপ করতেছি। সেই অর্থে একটা বেশ ক্রিটিক্যাল একটা সময়। আমরা গণঅভ্যুত্থানের পরে অনেকে হয়তো বলতে শুনছি যে আমরা তো গণঅভ্যুত্থানে চাইছিলাম একটা বৈষম্যহীন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাচ্ছি না। এবং জামির সূচনা বক্তব্যে সেটার অনেক আপনারা উদাহরণ পাইছেন। মাজারে হামলা, ফকির মাস্তানদের উপরে হামলা, নারীর উপরে হামলা, আদিবাসীদের উপরে হামলা, নন বাইনারি মানুষদের উপরে হামলা, জুলুম, নির্যাতন। এই যে পুরো ব্যাপারটা, এই পুরো ব্যাপারগুলো তো এমনি এমনি ঘটতেছে না। এবং গণঅভ্যুত্থানের পরে অর্থাৎ কর্তৃত্ববাদী ফ্যাসিস্টিক একটা রেজিম, সেইটা পতন ঘটানোর পরে আমরা অটোমেটিক্যালি একটা গণতান্ত্রিক এবং বৈষম্যহীন সমাজ পাব, এই রকম একটা আরামমূলক চিন্তার মধ্যে যে আমরা ছিলাম, সেটা এখন প্রমাণিত হচ্ছে। অর্থাৎ সমাজের যাদেরকে আমরা আজকে বুদ্ধিজীবী বলে বলতেছি, এই বুদ্ধিজীবী সহ পুরো সমাজের মধ্যে কোনো বুদ্ধিবৃত্তিক গভীর ব্যাপক প্রস্তুতি ছিল না, যেই প্রস্তুতির উপরে নির্ভর করে একটা গণঅভ্যুত্থানের পরে একটা সমাজ বৈষম্যহীন গণতান্ত্রিক ন্যায় ইনসাফের সমাজ রাষ্ট্র প্রকল্পের মধ্যে ঢুকতে পারে। এই কথা বলাটা একটু অনেকের জন্য অস্বস্তিকর। আমি যদি এটা বলি, কিন্তু আমি এটা বলতেছি কয়েক মাস ধরেই, যে আমাদের এই যে এই আকাঙ্ক্ষার কথা বলি এবং হতাশার মধ্যে পড়ি, এটা তো কারণ আছে। তো একটা অংশ তো মনে করতেছে যে এটা আমাদের আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ কায়েম করে ফেলছি এবং এখন আমরা যাবো তাই সই, আমরা সমান করে ফেলাবো। তারা সমান করে ফেলাবে, এইটা তাদের বৈষম্যহীন বাংলাদেশ। তারা কোনো বৈচিত্র্য রাখবে না, তারা কোনো বহুত্ব রাখবে না। এটাই হচ্ছে নতুন গণতান্ত্রিক এবং বৈষম্যহীন বাংলাদেশ, মানে সবাই সমান, তোরা সবাই সমান হয়ে যা। এই অবস্থায় আমরা পড়লাম, এর ভিত্তি আছে। তো এর ভিত্তির একটা দিক হচ্ছে বুদ্ধিবৃত্তিক এবং জ্ঞানতাত্ত্বিক ভিত্তি, আর একটা মাত্রা হচ্ছে রাজনৈতিক এবং সামাজিক সাংগঠনিক প্রস্তুতির অভাব। এই দুটা মিলে আমরা নতুন বাংলাদেশের মধ্যে ঢুকছি এবং ফলাফল হচ্ছে যে আজকে আমাদেরকে এইসব ঘটনা দেখতে হচ্ছে। এবং আশঙ্কা হচ্ছে অনেকেরই, আমাদের অনেকেরই, অনেকাংশেই, যে আমরা ঠিক কতখানি একটা গণতান্ত্রিক রূপান্তরের মধ্যে থাকতে পারতেছি বা পারবো। এখন এই যে আমাদের বন্ধু জামি বলে গেলেন না যে বিতর্কের ভারতবর্ষে, তৎকালীন ভারতবর্ষে, এখন তো এগুলা মানে জিনিসপত্র হাওয়া হয়ে গেছে, যে বিতর্কের মধ্যে কয়েকটা অংশ থাকে বা পদ্ধতি থাকে, বাদ, জল্প, বিতণ্ডা, আরো দু তিনটা আছে। তার একটা হচ্ছে ছল। এই যে ছল করে, এই ছল, ছল, জাতি, শব্দ, উপমা, এগুলো আছে আর কি বিতর্ক শাস্ত্রের মধ্যে, তর্ক ন্যায় শাস্ত্রের মধ্যে। আমরা মূলত ছলের মধ্যে বাস করতেছিলাম। আমরা কিরকম ছলে বাস করতেছিলাম? আমরা ভেবে নিছিলাম যে একটা এইরকম একটা কর্তৃত্ববাদী ফ্যাসিস্টিক রেজিম পতন হইলেই অটোমেটিক্যালি গণতন্ত্র এবং বৈষম্যতা চলে আসবে। এর জন্য কোনো বুদ্ধিবৃত্তিক সামাজিক
রাজনৈতিক প্রস্তুতি আমাদের লাগবে না। আমাদের রেটরিক ছিল অনেক বেশি, তলায় কোনো বস্তু ছিল না। এই যে রেটরিক সর্বস্ব একটা সমাজ আমরা পৌঁছাইছি, অর্জন করছি বা নির্মাণ করছি, এইটার পেছনে ওই বুদ্ধিজীবীদের একটা বড় দায় আছে। এবং আমি মনে করি যে আমাদের এই মানে মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের বুদ্ধিজীবী যারা, আমি এখানে বুদ্ধিজীবীর মোটামুটি সমাজে গৃহীত সংজ্ঞায় গ্রহণ করতেছি। গ্রামসিয়ান অর্থে বুদ্ধিজীবী কি, কান্টিন অর্থে কি, মার্কসিয়ান অর্থে কি, ওই বিতর্কে আমি যাচ্ছি না। কনসেপ্ট এবং ক্যাটাগরি, সমাজবর্গ এবং এপিস্টেমিক ক্যাটাগরি হিসেবে বুদ্ধিজীবী এই তার যে বিবর্তন, সেই ইতিহাসে আমি যাব না। ওটার মধ্যে ক্রিটিক্যাল একটা চিন্তা রেখে আমি আলাপটা করার চেষ্টা করতেছি। তো এই যে আমাদের যে এই যে একটা নতুন একটা সংকটে পড়ছি আমরা, এই সংকটের পেছনে একটা বড় দায় দায়িত্ব হচ্ছে আমাদের এখানকার বুদ্ধিজীবী সমাজের। কারণ এই বুদ্ধিজীবী সমাজের মধ্যে আপনি দেখবেন না আমরা এমন কোনো চিন্তা, আলোচনা, প্রস্তাব তৈরি করতে পারছি গত 15, 16, 20 বছরে, যেই চিন্তা, আলোচনা, প্রস্তাব, গভীর সমাজ বিশ্লেষণ আমাদেরকে একটা ওইরকম একটা গণতান্ত্রিক সমাজ, ন্যায় ইনসাফের সমাজ নির্মাণের দিশা দিতে পারত, যেখানে বহুত্ববাদ, যেখানে ইনক্লুসিভিটি, যেখানে সকলের সমান মর্যাদা এবং অধিকার, এটা রেটরিক আর থাকে না। ওটা সমাজের এবং রাজনীতির প্রকল্পের মধ্যে থাকে। ওটা কেন সম্ভব হয় নাই? এইটার পেছনে আমি মনে করি যে আমাদের এখানকার সমাজের বুদ্ধিজীবীদের ঐতিহাসিক যে পরিগঠন, চিন্তার জায়গা থেকে, জ্ঞানতাত্ত্বিক জায়গা থেকে, সেটা একটা বড় দায় মানে ভূমিকা রাখছে। আমি জিনিসটা একটু সহজ করে বলার চেষ্টা করি। কিরকম? যেমন ধরেন যে 71 পর্যন্ত আমাদের সমাজের বুদ্ধিজীবীদের একটা মোটামুটি একটা সহজ অবস্থা ছিল। সহজ অবস্থা বলতে প্রায় অটোমেটিক অবস্থা কি, সেটা হচ্ছে অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগলের হিস্ট্রি। উপনিবেশবিরোধী সংগ্রাম এবং জাতীয়তাবাদী মুক্তি সংগ্রামের যে আবহ, তার যে জ্ঞানতাত্ত্বিক, সামাজিক, রাজনৈতিক আবহ, সাংস্কৃতিক আবহ, তার মধ্যে বাস করেই আমরা অনেকে প্রগতিশীল থাকতে পারতাম, অনেকে এমনকি ধর্মবাদী থাকতে পারতাম, ইত্যাদি অনেকে থাকতে পারতাম। ওইটা প্রায় সহজ একটা অবস্থা আমাদের সম্ভব হইতো। কিন্তু 71 পরবর্তী বাংলাদেশ যা কিনা একটা নতুন ধরনের জাতি রাষ্ট্র অভিজ্ঞতা, শুধুমাত্র পাকিস্তান অভিজ্ঞতা নয়, এবার বাংলাদেশ অভিজ্ঞতা যুক্ত হচ্ছে। এই রকম একটা রাষ্ট্র অভিজ্ঞতার মধ্যে পড়ার পরে সমাজটা ঠিক কিভাবে গণতান্ত্রিক উপায়ে থাকবে, ঠিক কিভাবে বৈষম্যহীন সমাজ রাষ্ট্র প্রকল্প নির্মাণের মধ্যে থাকবে, সেই জায়গাটায় আমাদের যে বুদ্ধিবৃত্তিক প্রস্তুতি, জ্ঞানতাত্ত্বিক প্রস্তুতি, সেখানে একটা বড় সমস্যা ছিল। কি সেটা হচ্ছে যে আমরা মোটামুটি একটা যেভাবে জাতীয়তাবাদী চিন্তা গঠিত হয়, তার যে পাটাতন থাকে, উপনিবেশ বিরোধিতা এবং ঔপনিবেশিক আধুনিকতার সঙ্গে তার ইন্টারাকশন, মোকাবেলা, নেগোসিয়েশন বা ইত্যাদি ইত্যাদি, সেইটার মধ্যেকার যে নতুন চৈতন্য, ওই বুদ্ধিবৃত্তিক জ্ঞানতাত্ত্বিক প্রস্তুতি আমাদের মোটামুটি সাকুল্যে ছিল। সেইটার এক ধরনের গতিজড়তায় বাংলাদেশ চলছে, আসলে এক ধরনের গতিজড়তায় চলছে বাংলাদেশ। এবং এরপরে আমরা যখন পোস্ট কলোনিয়াল নেশন স্টেটের একটা নতুন অবস্থায় পড়লাম, বিশেষ করে আমি আলাপটা ছেড়ে যাচ্ছি দ্রুত শেষ করার জন্য, আমরা যখন বিশেষ করে ধরেন যে উন্নয়নের দশকে ঢুকলাম, অর্থাৎ 80s এর পরে 90s, এরকম রমরমার সময় উন্নয়নের দশক, এবং বৈশ্বিকভাবে যদি আমরা দেখি যে বিশ্বায়নের বিশাল পর্ব এবং মুক্তবাজার অর্থনীতি, নয়া উদারনীতিবাদ, এই রকম সমস্যার মধ্যে বা ঘটনার মধ্যে আপনি যুক্ত করেন 9/11, টুইন টাওয়ার, আপনি মনে করেন যে ওয়ার অ্যান্ড টেরর, এই সব জিনিস যুক্ত করেন এবং এবার দুনিয়ার অবস্থা দেখেন। এই দুনিয়ার অবস্থাটা আসলে কি, সেইটার ক্ষেত্রে আমাদের একটা বড় চিন্তা, দায়িত্ব ছিল সমাজ হিসেবে আমাদের। আমি এবার শুধু বুদ্ধিজীবী বলতেছি না, সমাজ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে যে এই ব্যাপারটাকে কম্প্রিহেন্ড করা, বোঝা, এবং সেটা আগের সাবেকি ঔপনিবেশিক জাতীয়তাবাদী অটোমেটিক প্যারাডাইমের বাইরে বোঝা। সেই ক্ষেত্রে আমরা গুরুতরভাবে ব্যর্থ হয়েছি। আমরা এই যে বিশ্বায়ন অর্থাৎ ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিবাদ, তার যে এক্সপানশন এবং তার যে কন্ট্রোল, তার যে ম্যানেজমেন্টের নতুন প্রকল্প, নতুন ব্যবস্থাপনা, নতুন গ্রামার, এবং তার যে নির্দিষ্ট দেশীয় অভিজ্ঞতা, আমাদের দেশের অভিজ্ঞতা, সেইটা মিলায়ে আমরা যে নতুন একটা সাংস্কৃতিক, রাজনৈতিক এবং জ্ঞানতাত্ত্বিক চ্যালেঞ্জের মধ্যে পড়লাম,
এই জায়গাটায় আমরা সমাজগতভাবে গভীরভাবে আমাদের কোনো প্রস্তুতি বা লক্ষ্য বা উদ্বেগ চিন্তা ওই অর্থে ছিল না। আমি দুইটা উদাহরণ দিয়ে বলি সেটার। একটা হচ্ছে যে ধরেন আমাদের সমাজের মধ্যে প্রগতিবাদী তারপরে ধর্মবাদী ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ সেকুলার এবং লিবারাল এবং যারা কিনা ধর্মভিত্তিক রাজনীতির কথা বলেন বা আইডেন্টিটি পলিটিক্স করেন ওই অর্থে, তাদের কোনো অংশই এই আলাপটা আমরা করতে আগে এসে দেখলাম না যে এই যে ওয়ার অ্যান্ড টেরর, গ্লোবালাইজেশন, উন্নয়ন নামে এক ধরনের নতুন একটা বর্ণবাদী ঔপনিবেশিক পুঁজিবাদের যে ম্যানেজেরিয়াল পদ্ধতি বা গভর্নমেন্টালিটির পদ্ধতি, সেইটার পলিটিক্সটা কি? এই যে একটু আগে বললেন আমাদের বন্ধু নাভিন যে উন্নয়ন ডেমোক্রেসি এন্ড হয়েছে, একটা আলাপ ছিল না বাংলাদেশে হাসিনা আমলে যে উন্নয়ন আছে গণতন্ত্র দিয়ে কি হবে। এখন উন্নয়ন আছে গণতন্ত্র দিয়ে কি হবে, এই আলাপ এবং এই আলাপটা দুনিয়ার অন্য অংশে কিভাবে হাজির হয়, অর্থাৎ ইউরোপে বা পশ্চিমে হোয়াইট সুপ্রিমেসির এমার্জেন্সিটা কি করে ঘটলো, ওখানকার মতো করে একটা আইডেন্টিটি পলিটিক্স কি করে এমার্জ করলো, আমাদের অঞ্চলে কি করে আমাদের মতো করে একটা ওয়ারেন্টার প্রকল্পের মধ্যে ঢুকে থাকা আর্গুমেন্টের এবং লজিকের মধ্যে ঢুকে থাকা আইডেন্টিটি পলিটিক্স এখানে এমার্জ করতেছে, এবং এই দুটোকে একসঙ্গে বোঝার কোনো জ্ঞানতাত্ত্বিক কোনো কি বলা যে জ্ঞানতাত্ত্বিক কোনো আয়োজন প্রকল্প বা পদ্ধতি আমাদের সামনে হাজির নাই। আমাদের এখানকার বুদ্ধিজীবীদের একটা বড় কি বলা যে অনুপস্থিতির চিন্তার, সেটা হচ্ছে যে এখানে ধরেন সোশ্যোলজিক্যালি যদি বলি সমাজতাত্ত্বিকভাবে, যে মডার্নাইজেশন থিওরি কেন ফেল করলো, সেকুলারাইজেশন থিওরি কেন ফেল করলো, এই আলাপটা আমাদের এখানে আসলো না। কারণ হচ্ছে মোটা দাগে আমাদের এখানকার রাইট উইং এবং লেফট উইং এবং লিবারালরা, চিন্তক বুদ্ধিজীবী সবাই মোটামুটি জ্ঞানতাত্ত্বিকভাবে ঔপনিবেশিক আধুনিক যুক্তি কাঠামো চিন্তা কাঠামোর মধ্যে বাস করা বুদ্ধিজীবী আমরা। ফলে এইটা যে নতুন একটা কনটেক্সট, এটা একটা নতুন অবস্থা, চৈতন্যের সমাজ কাঠামোর, পুঁজিবাদের, জাতিরাষ্ট্র প্রকল্পের ইতিহাসের মধ্যেকার এই অবস্থাটার একটা দেশকাল ভিত্তিক বিচারের কোনো কায়দা কারণ, চিন্তাগত জ্ঞানতাত্ত্বিক কোনো উপকরণ আমাদের হাতে নাই, বা আমরা সেটা অনুসন্ধানও করি নাই। ফলে আমরা মোটামুটি একটা ভয়াবহ রকম স্থানীয় ফ্যাসিস্টিক কর্তৃত্ববাদী শাসন, যেটা মূলত গ্লোবাল ক্যাপিটালিজমের লোকাল কনটেক্সটের একটা কি বলা হয় যে আমরা বলতে পারি যে উদাহরণ, যেটা টস্কানোর উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ, আলবার্তো টস্কানোর, কিন্তু তার ফ্রেমিংটা কিন্তু মূলত আমি যেখান থেকে বলছি সেখান থেকেই আসা। অর্থাৎ আমি এটা একা না, দুনিয়া অনেক তাত্ত্বিক সেটা শেয়ার করেন যে এই যে ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিবাদ, সেইটা ইউরোপে বা পশ্চিমে কি করে ফ্যাসিস্ট রেজিম, কর্তৃত্ববাদী রেজিম হাজির করে। আমি বলছি যে এইটা পোস্ট কলোনিয়াল নেশন স্টেটের মধ্যে কি করে বারবার কর্তৃত্ববাদ এবং ফ্যাসিস্ট রেজিম হাজির হতে থাকে, এই প্রবণতা কেন, তার স্পেসিফিক কারণটা কি, এই নিয়ে আমাদের সমাজে কোনো গভীর জ্ঞানতাত্ত্বিক সমাজতাত্ত্বিক আলাপ আমরা গত 20 বছরে তেমন লক্ষণীয় কোনো আলাপ আছে না। আপনারা বলে না, আমি ভুল বলতে পারি, আমার চোখে নাও পড়তে পারে, আমি দেখতে পাই নাই। এইরকম একটা অবস্থায় আমরা চরম নিপীড়িত, চরম নির্যাতিত, চরম ভয়াবহ জুলুমের মধ্যে থাকা জনগোষ্ঠী হিসেবে আমরা রেজিস্ট করছি, প্রতিরোধ করছি এবং গণঅভ্যুত্থান করছি। এটা অটোমেটিক্যালি একটা গণতান্ত্রিক ন্যায় ইনসাফের সমাজ রাষ্ট্র প্রকল্পের কোনো নিশ্চয়তা দেয় না, বরং এই যে বিশ্ব ঐতিহাসিক বাস্তবতা, এই যে ঔপনিবেশিক বর্ণবাদী আধুনিকতার রাষ্ট্র প্রকল্প, জাতিবাদী প্রকল্প, পরিচয়বাদ, যেইটা মূলত ঔপনিবেশিক আধুনিক জ্ঞানতত্ত্ব, সমাজতত্ত্ব, অ্যানথ্রোপোলজি দিয়ে তৈরি হওয়া, এই যে আমাদের ধর্মের বুঝ যেটা ঔপনিবেশিক গভীরভাবে, এই যে আমাদের রাষ্ট্রচিন্তা যেটা গভীরভাবে ঔপনিবেশিক, এই যে আমাদের আইন চিন্তা যেটা গভীরভাবে ঔপনিবেশিক, এই যে আমাদের জেন্ডার চিন্তা যেটা গভীরভাবে ঔপনিবেশিক, এই বিষয়ে আমাদের যদি নজর না ফেরাই, আমাদের এই দেশীয় অভিজ্ঞতা, পার্টিকুলার অভিজ্ঞতা, ইউনিভার্সাল এবং পার্টিকুলারের আলাপটা করতে হবে। কিন্তু আমি এক্সেপশনালিজম অ্যাভয়েড করতেছি। এক্সেপশনালিজম বলবে হচ্ছে যে যারা ফ্যাসিস্ট পলিটিক্সটা হাজির করতে চায়, এর বাইরে গিয়ে ইউনিভার্সাল এবং পার্টিকুলারকে একসঙ্গে বোঝার জন্য আমাদের জন্য প্রয়োজনীয় একটা সামাজিক বুদ্ধিভিত্তিক জ্ঞানতাত্ত্বিক প্রস্তুতি, সেইটার অভাব আমি মনে করি আমাদের এখানে গভীরভাবে এখনো আছে। এবং এইখান থেকে বের না হলে আমরা এখানকার মতো করে যে ফ্যাসিস্টিক পলিটিক্সের সম্ভাবনা আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি, সেইটা মোকাবেলা করা সম্ভব না। আমি 2-3টা ছোট কথা বলে এখন শেষ করতেছি। এক হচ্ছে তাহলে
এইখানকার আমাদের জন্য কয়েকটা বড় চ্যালেঞ্জ আছে এবং এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে করতে হয়েছে। আমরা হাসিনা আমলে কর্তৃত্ববাদী শাসনের বিরোধিতা করছি, সবাই মিলে করছি, নানাভাবে করছি। এখন যে নতুন অবস্থা, এইটার আগের ঘাটতি মোকাবেলা করে, আগের ঘাটতি পোষায় নিয়ে বা আগের ঘাটতি পূরণ করে নতুন রকম লড়াইয়ের প্রয়োজনে আমি দুই তিনটা ভাবার জন্য পয়েন্ট দিয়ে আমরা আলাপ শেষ করতেছি। এক হচ্ছে আমাদের এই যে সমাজ, রাষ্ট্র, জাতি পরিচয়, ধর্ম বিষয়ক, সেকুলারিজম বিষয়ক বোঝাপড়ার ক্ষেত্রে যে ঔপনিবেশিক আধুনিক বর্ণবাদী পরিকাঠামো, যেটা আমরা আয়াসে এবং অনায়াসে আমরা অর্জন করে বসে আছি নির্লিপ্ত ভঙ্গিতে, এইখান থেকে বের হওয়ার একটা কায়দা কারণ আমাদের ভাবতে হবে। অর্থাৎ আমাদের একটা জ্ঞানতাত্ত্বিক, এই যে আমার বন্ধুরা একটু বি উপনিবেশ নিয়ে অনেক কথা বলে গেছেন, তো আমি কিছু বলতে চাইতেছি না এই বিষয়ে, কারণ বি উপনিবেশ একটা বাজওয়ার্ড হয়েছে অবশ্যই, কিন্তু এর মানে এই নয় যে এই আলাপটা ফেলে দিতে হবে। বি উপনিবেশন অত্যন্ত জরুরি একটা আলাপ, যেটা দুনিয়ার আগামী দুনিয়ার ব্যাপারটা কি ঘটবে তা দ্বারা নির্ধারিত হবে আসলে। এখন ডেমোক্রেসি আলাপ বুশও করে বলে ডেমোক্রেসি ব্যাপারটা ফেলে দিব, এটা তো হইতে পারে না। ডেমোক্রেসি আলাপ তো যে কেউ করে, ফেলে দিব সেটা তো হইতে পারে না। ডেমোক্রেসির কি পটেনশিয়াল আছে সেটা আমাদের দেখার দায়িত্ব। বি উপনিবেশন তো শুরু হয়েছে অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল দিয়ে, ওটাই তো বি উপনিবেশনের মুহূর্ত। আমি ওই মুহূর্ত অস্বীকার করতেছি কেন? তার পলিটিক্সটা কি? তার পলিটিক্স তো ভয়াবহ ফ্যাসিজম। একই সঙ্গে আমাদের মানে অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল বা উপনিবেশিক সংগ্রামের ধারাবাহিকতা দিয়ে আমাদের কোন কোন রকম মুক্তির দিগন্ত উন্মোচন করব নিজেদের এবং জগতের, সেইটাই বি উপনিবেশনের আলাপ। এই যে বৈশ্বিক ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিবাদ, আমরা যদি এর মধ্যে বাস করতে চাই তাহলে আমাদের বি উপনিবেশন দরকার নাই তো। কিন্তু একই সঙ্গে বি উপনিবেশন যে রাইট উইং পলিটিক্সের জন্য যে একটা কি বলা, যে তাত্ত্বিক টুল হয়ে উঠলো, এটার নাম হচ্ছে ছল। আরএসএস এই কাজটাই করে, বিজেপি এই কাজটাই করে। ওদের প্রথম ডিকলোনিয়াল প্রাইম মিনিস্টার মোদি। আমাদের এখানেও এরকম অনেক লোক আছে যারা ডিকলোনিয়াল রেটরিক ব্যবহার করতেছে। এর মানে কি এই যে আমরা ডিকলোনিয়াল বা বি উপনিবেশনের আলাপটা ছেড়ে দেবো? তাহলে আমাদের বর্ণবাদ রাখতে হয়, তাহলে আমাদের পশ্চিমা লিঙ্গীয় ব্যবস্থা রাখতে হয়, তাহলে আমাদের মানে এইসব হায়ারার্কি রাখতে হয়, যেটাকে আমরা কাণ্ডজ্ঞান দিয়ে প্রকৃতি বলে বুঝি, তারপরে নিয়ন্ত্রণ, দখল এবং ক্লাইমেট চেঞ্জ গ্রহণ করে ফেলতে হয়। এসবই যদি তাহলে আমরা কবুল করে নিই, যদি কবুল না করি তাহলে আমাদেরকে ডিকলোনিয়াল আলাপ করতে হবে। সেটা কিভাবে করব সেটা হচ্ছে আলাপ। কিন্তু এই এপিস্টেমিক জ্ঞানতাত্ত্বিক এই বি উপনিবেশনটা আমাদের জন্য প্রথম একটা জরুরি কাজ, যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বা চিন্তক বা ভাবুক ইত্যাদি মনে করতে চায় বা সমাজের চিন্তাচর্চায় আগাতে চায়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমাদের এখানে, এটাও বি উপনিবেশের সঙ্গে সম্পর্কিত আলাপ, যে আমাদের এখানে একটা অটোমেটিক একটা চিন্তা আছে যে আমরা একটা নেশন স্টেট, একটা স্বাধীন সত্তা জগতে, এটাই হচ্ছে কথা, জগতে সবাই হচ্ছে একটা স্বাধীন জাতিরাষ্ট্র মিলে একটা দুনিয়া। এই যে মেথোডোলজিক্যাল ন্যাশনালিজম, এখান থেকে বের হওয়া দরকার। আর একটা হচ্ছে যে আমাদের এখানে তাহলে রাষ্ট্র পরিচয়বাদী রাষ্ট্র প্রকল্প, সেটা কি করে এই বৈশ্বিক বর্ণবাদী পুঁজিবাদী ব্যবস্থা, তার সীমানা ব্যবস্থা এবং তার ইত্যাদির সঙ্গে সম্পর্কিত, সেখান থেকে বুঝে আমরা কি করে একটা পরিচয়বাদ মুক্ত, এখানে বহুত্বর আলাপ আসবে, এখানে ইনক্লুশনের আলাপটা আসবে। পরিচয়বাদ সংখ্যালঘু প্যারাডাইম যেটা সেট করে, অর্থাৎ সংখ্যালঘু করণ আমি বলি, মাইনরিটাইজেশন, এই প্রকল্পের বাইরে কিরকম ভাবে একটা রাষ্ট্র প্রকল্প হইতে পারে, সেই আলাপের দিকে যাওয়া, এটাও বি উপনিবেশের আলাপ। এই আলাপগুলো আমাদের করতে পারতে হবে। অর্থাৎ আমাদের পলিটি, আমাদের সমাজ রাষ্ট্র প্রকল্প রাজনৈতিক ব্যবস্থাকে বি উপনিবেশিত করার একটা চিন্তার জগতের মধ্যে আমাদেরকে ঢুকতেই হবে। তা না হলে যেটা হবে যে আমরা মোটামুটি আর একবার ৭১ পর্বের পরে যে আমাদের যে বুদ্ধিজীবী সমাজের যে এক ধরনের চিন্তার আলস্য ছিল অনেকের মধ্যে, সবার বলতেছি না, এখনো আমাদের সমাজে চিন্তা আলস্য আছে। এই চিন্তার আলস্য থেকে মুক্তি যদি হয় আমরা আমাদের আগামী সমাজ নিয়ে কিছুটা আশাবাদী হতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ।